আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা বেচ ওয়ানের 3য় নম্বর ক্লাসটা নিব। তো যারা যারা আছেন সবাই জয়েন হয়ে যান। আমি গ্রুপে লিঙ্কটা দিয়ে দিচ্ছি এবং আপনারা বিভিন্ন জায়গায় একটু লিঙ্কটা শেয়ার করে দেন, গ্রুপে এবং বিভিন্ন জায়গায় শেয়ার করে দেন এবং সবাই যেন আসতে পারে আর কি। তো যারা ক্লাস জয়েন হচ্ছেন একটু আওয়াজ দিবেন, কমেন্ট করে জানাবেন আমাকে যে ক্লাস শুনতে পাচ্ছেন কিনা। ক্লাস শুনতে পাচ্ছেন কিনা, আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু আওয়াজ করে জানাবেন, কমেন্ট করে জানাবেন। এবং আপনারা আমি যেহেতু ক্লাসে বসে গেছি, একটু কাজ করবেন। যারা ক্লাস জয়েন হচ্ছেন আপনারা লিঙ্কটা নিয়ে গ্রুপে একটু শেয়ার করে দেন। বেচ টুতে শেয়ার করবেন না, অনেকে দেখা যায় আমাদের এখানে বেচ ওয়ানের কয়েকজন বেচ টুতে আছে, তো থাকতে সমস্যা নাই, বাট বেচ টুতে আপনারা এই ক্লাসটা শেয়ার করার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করার দরকার নেই, পেজে থাকুক, ঠিক আছে? এরপরে আমি শেয়ার করে দিচ্ছি অলরেডি। আমরা ইনফো গ্রুপে শেয়ার করতে পারি, সমস্যা নেই। ইনফো গ্রুপে যদি আমি একটু লিখে দিই বেস টু জয়েন করেন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি 4-5 জন অলরেডি আমাদের ক্লাসে আসছে, 6-7 জন। একটু কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা আর স্ক্রিনটা ক্লিয়ার আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি HTML বেচ ওয়ান, এটাতে আমরা ক্লাস 1 এবং ক্লাস 2 অলরেডি করেছি। আজকে আমরা ক্লাস 3-র জন্য একটা ফাইল রেডি করব। প্রথমে নিউতে গিয়ে আমরা একটা টেক্সট ডকুমেন্ট নিব, এটাতে লিখব ক্লাস 3। এরপরে আমরা জানি txt কে আমরা HTML করে দিব। এবার আমরা এটাকে এডিটরে যখন ওপেন করব তখন আমরা ব্রাউজারেও কিন্তু এটাকে ওপেন করে নিব। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের এডিটর আর এটা হচ্ছে ব্রাউজার। আমি যদি একটু ক্লাস 2টা ওপেন করি, এখানে আমরা স্ট্রাকচারটা শিখেছি প্রথম ক্লাসে। এরপর আমরা বেশ কিছু এখানে ফরম্যাটিং ট্যাগ শিখেছি, হিডিং ট্যাগ শিখেছি, প্যারাগ্রাফের ট্যাগ শিখেছি, সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট পাওয়ারগুলো শিখেছি কিভাবে করতে হয়। তো আজকে আমরা নতুন কিছু ট্যাগ শিখব। আচ্ছা, এটা আমি কপি করার জন্য ওপেন করছিলাম, এটা আবার ক্লোজ করে দিয়েছি। তো এখান থেকে আমাদের স্ট্রাকচারটা আমরা একটু কপি করে নিব, ঠিক আছে? এটা কপি করে আমরা ক্লাস 3-তে পেস্ট করব। আপনারা কপি করবেন না, আমি ক্লাসের সময় বাঁচানোর জন্য আমি এটা কপি করলাম। আপনারা যেটা করবেন স্ট্রাকচারটা নিজেরাই লিখবেন, ঠিক আছে? আমরা কিন্তু এখন একটু একটু ক্লাস বাড়তি ক্লাসে চলে যাচ্ছি বিদায় আমরা একই কাজ বারবার করব না, অন্তত ক্লাসে আমি বারবার করব না, কিন্তু আপনারা বারবার করবেন, ঠিক আছে? আপনাদের কিন্তু বারবার করতে হবে প্র্যাকটিসের জন্য। তো স্ট্রাকচারটা আমি কপি করে নিয়েছি, আপনারা কপি করে নেবেন না। তাহলে আমরা ক্লাস 3-তে আছি, আমাদের হিডিংটা ঠিক আছে। বডিতে ধরেন আমাদের এই ট্যাগগুলো আমাদের প্রয়োজন নাই, এই ট্যাগগুলো প্রয়োজন নাই, দুই একটা ট্যাগ রাখি, এগুলো আমরা ডিলিট করে দিয়েছি।
এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার এইচটিএমএল, এরপরে হেড এবং বডি পাশাপাশি। হেডের মধ্যে আছে টাইটেল, হ্যাঁ এগুলো একটু সুন্দর করে নেবেন আপনারা। এটাকে ট্রি বলে, ট্রি ডিজাইন, অর্থাৎ এই যে কাজগুলো কোন ট্যাগের মধ্যে কোনটা আছে একটু ডানে হবে, হ্যাঁ এটা আমি দ্বিতীয় ক্লাসে মনে হয় বলেছিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার, নর্মালি একটা স্ট্রাকচার। এবার আমরা আজকে নতুন একটা কথা বলি এখানে, যে এইচটিএমএল আমরা কাজ করতেছি, এই এইচটিএমএলটা হচ্ছে আমরা HTML5, হ্যাঁ। তো এখানে একটা ডিক্লারেশন আছে, জাস্ট ডিক্লারেশন, অর্থাৎ আমরা যে HTML5 এ কাজ করতেছি এটার একটা ডিক্লারেশন আছে। এটা আপনাকে কিভাবে লিখে দিতে হবে, জাস্ট দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিবেন, অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, সবগুলো বড় হাতের দিবেন, সমস্যা নাই, ডক টাইপ। আচ্ছা, এখানে একটা আশ্চর্যবোধক চিহ্ন আছে, এরপরে এখানে লিখবেন HTML। এটা হচ্ছে জাস্ট ডিক্লারেশন, মানে আমরা যে HTML5 এ কাজ করতেছি এটার একটা ডিক্লারেশন কোডটা এভাবে লিখে রাখতে হবে, হ্যাঁ এটা লিখে রাখলে যে কোনো ডেভেলপার বুঝতে পারবে আমরা কোন ভার্সনে কাজটা করেছি। জাস্ট এটুকুই, এখানে আর কোনো কাজ নেই। এবার আমরা যেটা করব, এই বডির মধ্যে আমরা কিছু কাজ করব। এটাকে আমরা যদি সেভ দিই Ctrl+S দিয়ে, আমরা একটু ব্রাউজারে ওপেন করে দেখবো আমাদের কতটুকু আসছে, এতটুকু। এটাকে আমরা একটু জুম করব আমাদের সুবিধার্থে, দেখার সুবিধার্থে। এই এবার আমি প্রথম ক্লাসের দিকে বলছিলাম দুই ধরনের ট্যাগ আছে, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। আমি একটু নিচের দিকে লিখি, আরটা হচ্ছে এমটি ট্যাগ। আমি বলছিলাম যে একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। এই কন্টেইনার ট্যাগ হচ্ছে যেমন এটা, এই যে বি ট্যাগ, এটা কিন্তু একটা কন্টেইনার ট্যাগ, ঠিক আছে। আচ্ছা, আপনারা একটু কমেন্টে বলেন আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ছোট হচ্ছে কিনা, হ্যাঁ বা শোনা যাচ্ছে কিনা একটু বলেন, যারা লাইনে আছেন, ক্লাসে যারা আছেন একটু বলেন, যেন আমি বুঝতে পারি আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না। তাহলে এই যে কন্টেইনার ট্যাগ, এটার মাঝখানে কন্টেন্ট আছে, হ্যাঁ আমরা এই লেখাটা আমরা লিখছি বি ট্যাগের মাঝখানে, তাহলে এটা হবে কি একটা কন্টেন্ট। যেই ট্যাগ কোনো কন্টেন্ট বহন করে, মানে মাঝখানে অনেক কিছু থাকবে, সেটা হবে কন্টেইনার ট্যাগ, এই কন্টেইনার ট্যাগ, ঠিক আছে। আর এমটি ট্যাগ হচ্ছে কি জাস্ট একটাই ট্যাগ, আমরা যেমন এই যে বিআর ট্যাগটা ইউজ করেছি, এই বিআর ট্যাগটা হচ্ছে একটা এমটি ট্যাগ। এবং কন্টেইনার ট্যাগের মধ্যে ক্লোজিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং, এটা হচ্ছে ওপেনিং, দুইটা ট্যাগ আছে, একটার সাথে একটা লিঙ্ক আপ হয়। যদি এইভাবে ক্লোজিংটা না পড়ে লিঙ্ক আপটা হবে না, ঠিক আছে, স্ল্যাশটা দিতে হবে। আর যেটা এমটি ট্যাগ সেটা একটাই ট্যাগ হয়, এবং এটা দেখতে কিন্তু ক্লোজিং ট্যাগের মতো হবে। আর এই যে স্ল্যাশটা দেখেন, কন্টেইনার ট্যাগের স্ল্যাশটা হবে বি এর আগে, এখানে এমটি ট্যাগের মধ্যে এটা হবে শেষের দিকে, স্ল্যাশটা হবে শেষের দিকে। এটা যদি আপনি ফার্স্টের দিকে দেন, তাহলে দেখেন এই যে কালারটা আসছে না, হ্যাঁ কালারটা আসতেছে না, তাহলে এটা করতে হবে এই জায়গায়, কালারটা দেখবেন চলে আসছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা কন্টেইনারটা ক্লিয়ারলি। আবার আমি একটু রিভিশন দিয়েছি আপনাদেরকে সহজে বোঝার জন্য, যেহেতু আমরা বারবার বলছি একেবারে নতুনদের জন্য আমাদের ক্লাসগুলো করাচ্ছি আমরা, তো এই জন্য একটু আমি রিভিশন দিয়ে কথাগুলো বলি আর কি। তাহলে এবার এই যে ক্লোজিং ট্যাগের মতো দেখতে, এটা হচ্ছে এমটি ট্যাগ, ঠিক আছে। এখন এই এমটি ট্যাগ পুরো HTML জুড়ে বেশি নাই, ধরেন 10-12টা আছে, এর চাইতে বেশি নাই। তো 10-12টার মধ্যে একটা ট্যাগ অলরেডি আমরা শিখে গেছি, বিআর ট্যাগ। বিআর ট্যাগের কাজ কি? এটা হচ্ছে লাইনকে ব্রেক করা, মানে একটা লাইনের পরে যদি আমরা আবার আরেকটা কোড লিখতে যাই বা লেখা লিখতে যাই, তখন বিআর ট্যাগ দিতে হয় নিচে নামানোর জন্য। বিআর যদি না দেওয়া হয় তাহলে কি হয়, পাশাপাশি লেখাটা চলে আসে, ব্রাউজার এটা বুঝতে পারে না। আচ্ছা, এটা হচ্ছে বিআর ট্যাগ। তো আমরা আজকে আরো কয়েকটা এই এমটি ট্যাগ দেখব। তার মধ্যে একটা ট্যাগ আছে আইএনজি। আচ্ছা, আমার এটা বড় হাত হয়ে গেছে সবগুলো। এখানে একটা কথা মাঝখানে বলি, এই যে HTML-টা এমন একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এখানে কিন্তু আপনি যদি বড় হাতের ছোট হাতের লিখেন
এটা সমস্যা করে না, হ্যাঁ, এটা প্রবলেম করবে না, এটা আপনি লিখতে পারবেন। তবে এটা না লেখাটাই বেটার আর কি, না লেখাটাই হচ্ছে নিয়ম। মানে বড় হাতের হলো বড় হাতের, ছোট হাতের হলো ছোট হাতের, কিন্তু বড় হাতের লেখার কোনো মানে নেই, আমরা বড় হাতে লিখি না, সবগুলো ছোট হাতে লিখি। এখানে বড় হাতের ছোট হাতের যদি হয়েও যায় তাও কিন্তু আউটপুটটা বরাবর দিয়ে দিবে, সমস্যা করবে না। কিন্তু প্রোগ্রামিংয়ে যেমন জাভাস্ক্রিপ্ট বা পিএইচপি, সেখানে কিন্তু আপনি বড় হাতের ছোট হাতের এটা কিন্তু অনেক ম্যাটার করে, আমরা যখন শিখবো তখন দেখবো এটা। কিন্তু এইচটিএমএল এ এটা সমস্যা নাই। তারপরে কথা হচ্ছে যেটা বলছিলাম, বিআর যেমন একটা একটা এমটি ট্যাগ, এই এমটি ট্যাগ এটার মধ্যে আইএমজিটাও একটা এমটি ট্যাগ। তাহলে এই কথাগুলো আমাদের আর লাগতেছে না, আমরা জাস্ট রিভিশন দেওয়ার জন্য এটা লিখলাম। তাহলে এই আইএমজিটা, এটা যেহেতু একটা এমটি ট্যাগ, তো এটার কাজ কি? আমি এটা দিলাম, দেওয়ার পরে ধরেন সেভ দিলাম, সেভ দেওয়ার পরে ব্রাউজারে গিয়ে যদি আমি রিলোড দিই, এখানে কিন্তু কিছু আসতেছে না। বিআর থেকে যে কাজটা আমরা দেখছি সেটা হচ্ছে কি লাইনকে ব্রেক দেওয়া, নিচে নামিয়ে দেওয়া পরের লাইনকে। কিন্তু আইএমজির কাজ কি? কিন্তু আইএমজি তো কোনো আউটপুট দিল না, ঠিক আছে। আইএমজির কাজ হচ্ছে ইমেজকে শো করানো। তো এখানে ইমেজকে শো করানোর জন্য আইএমজির সাথে আরো কিছু ব্যবহার করতে হবে। তাহলে এবার বলি, এই আইএমজি এবং বিআর, এই যে ক্লোজিং ট্যাগগুলো, এগুলো অ্যাট্রিবিউট বহন করে। মানে ক্লোজিং ট্যাগগুলা অ্যাট্রিবিউট, অর্থাৎ এমটি ট্যাগগুলা দেখতে যেগুলো ক্লোজিং এর মতো, এগুলো অ্যাট্রিবিউট সহকারে কাজ করে, অ্যাট্রিবিউট ছাড়া মোটামুটি তেমন কাজ করতে পারে না। বাট বিআরটা এই জাস্ট এই এমটি ট্যাগের মধ্যে বিআর ট্যাগ যেটা, এটা কিন্তু অ্যাট্রিবিউট ছাড়াও কাজ করে। আর অন্যান্য যেই এমটি ট্যাগগুলো আছে সেগুলো অ্যাট্রিবিউট ছাড়া কাজ করে না। এখন কথা হচ্ছে অ্যাট্রিবিউটটা কি? অ্যাট্রিবিউটটা হচ্ছে এভাবে দেখবেন, আইএমজি লেখার পরে ওই যে স্ল্যাশ যেটা দিছি, এটার আগে করে আমরা একটা লাইন লিখবো, দেখেন এস আর সি, এটা আমরা সমান চিহ্ন দিব, এরপরে দুইটা কোটেশন চিহ্ন দিব, একটা স্পেস দিতে পারি। এখন এটা একটা স্ট্রাকচার লিখছি, দেখেন এটা এটা হচ্ছে যে এই ট্যাগের সাথেই, ঠিক আছে, ট্যাগের সাথে একটা স্পেস দিয়ে, আইএমজির পরে একটা স্পেস দিয়ে এসআরসি লিখছি এবং সমান চিহ্ন দিছি, দুইটা কোটেশন চিহ্ন দিছি। এই যে অ্যাট্রিবিউটটা বোঝানোর জন্য কিন্তু আসলে অনেক ট্রেনাররা অনেক রকম করে হাইকোর্ট দেখে কথা বলবে, আমি কিন্তু একদম সহজে বলতেছি আপনাদেরকে, হ্যাঁ, এটা আস্তে আস্তে বুঝে যাবেন, টেনশন করার কিছু নেই, আমরা লিখতে লিখতে চলে আসবে। এই যে স্ট্রাকচার যেটা লিখছি প্রথম ট্যাগের সাথে, যেহেতু একটাই ট্যাগ এখানে, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট, পুরোটাকে বলা হয় অ্যাট্রিবিউট। আর এই এসআরসিটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম। এই যে কোটেশনের মাঝখানে যেটা বসবে সেটা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু, ঠিক আছে। তো আমাদের এত বেশি কিছু জাস্ট এটা জানার জন্য আমি এগুলো বলছি, আমাদের জাস্ট মনে রাখতে হবে এটা পুরোটা একটা অ্যাট্রিবিউট। এই যে ক্লোজিং ট্যাগ আইএনজি, এটা অ্যাট্রিবিউট ছাড়া কাজ করে না, আমরা অলরেডি দেখতে পেয়েছি, কিন্তু এখানে আমরা রিলোড দিয়েছি, কোনো কাজ নেই। তো অ্যাট্রিবিউটের কাজ কি? এই এসআরসি মানে হচ্ছে সোর্স, অর্থাৎ ইমেজটা কোন জায়গা থেকে দেখাবে, শো করাবে, সেটা আমরা এই ভ্যালুতে লিখে দিব, ঠিক আছে। এখানে যেটা আমরা লিখে দিব সেটা হচ্ছে কি ভ্যালু, এবং এই ইমেজটা কোন জায়গা থেকে শো করাবে। তাহলে আমাদের কি করতে হবে? একটা ইমেজ কালেকশন করতে হবে। আমরা ব্রাউজারে গিয়ে যদি আরেকটা ট্যাব নিয়ে আমি একটা গুগল থেকে একটা ইমেজ কালেকশন করি। এখন কথা হচ্ছে, আমাদের ওয়েবসাইট রেডি করার জন্য আমরা বিভিন্ন ডাটা, বিভিন্ন লেখালেখি থেকে শুরু করে, এরপরে ইমেজ থেকে, ভিডিও থেকে শুরু করে বিভিন্ন কিছু কিন্তু আমরা যেটা করব, কালেকশন করব। তো কালেকশন করার মধ্যখানে কিন্তু আপনাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কপিরাইটের বিষয়টা। তো এই জন্য একটা ইমেজ নিলেই সেটাও কিন্তু আপনারা কপিরাইট ফ্রি একটা ইমেজ নেবেন। কপিরাইট ফ্রি অনেকগুলো সাইট আছে, আমি আপনাদেরকে শেখানোর জন্য যেটা দেখাচ্ছি। যেমন আপনি যদি লিখেন কপিরাইট ফ্রি, এটা লিখবেন কপিরাইট ফ্রি ইমেজ, কপিরাইট জিএসটি ফ্রি মিউজিকের জায়গায় ইমেজ লিখে দেন, তাহলে কিন্তু দেখবেন অনেকগুলো সাইট আসবে। তো এই সাইটগুলোর মধ্যে এই যে পিক্সেলস, পিক্সাবে, এগুলো কিন্তু খুবই পপুলার সাইট আর কি। ধরেন আমি পিক্সেলস থেকে নিলাম, এখানে থেকে যদি আপনি কোনো ধরনের ইমেজ নেন সেটা কপিরাইট ধরবে না, হ্যাঁ। ধরেন আমি এই জিনিসটা নিলাম, তাহলে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজে যাবেন। এটা কোন জায়গায় আপনি সেভ করবেন এটা দেখাচ্ছে আপনাকে ডায়লগ বক্সের মাধ্যমে। আপনি এটা আমরা ডেস্কটপে ধরেন সেভ করলাম প্রাথমিকভাবে, হ্যাঁ, যে আছে সেভাবে, তাহলে এটা সেভ হয়ে গেল।
এই ট্যাবটা আমাদের আপাতত লাগতেছে না। তাহলে আপনারা কপিরাইট জিনিসটা তো আশা করি বুঝছেন। এইভাবে কাজ করতে গিয়ে আমাদের যে নতুন নতুন বিষয়গুলো আসবে এগুলো মাথায় রাখতে হবে কাজ করার সময়, ঠিক আছে? তাহলে একটা ইমেজ নিলাম। এখন যদি আমি এই ইমেজটা এখানে দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে? এখন এটাকে আমরা এটা হাবিজাবি নাম আসছে, যেহেতু নেট থেকে ডাউনলোড করেছি। F2 এটা ক্লিক করে F2 প্রেস করবেন। এটাকে আমরা জাস্ট একটা নাম দিব। হ্যাঁ, এটা ইমেজ দিলাম, ইমেজ ডট জেপিইজি। আমরা কিন্তু এখানেই দেখেন এক্সটেনশনের কথাটা চলে আসছে। আমরা কিন্তু এক্সটেনশনটা রেখেই সেভ করতে হবে। এক্সটেনশনটা ছাড়া কিন্তু এখানে সেভ করতে পারবেন না। এটা ইমেজের একটা এক্সটেনশন, এটা ছাড়া ইমেজ চলবে না। তাহলে এবার এটাকে আমরা কাট করে আমাদের ওই যে ক্লাসের ভিতরে রাখবো সহজের জন্য। এটার নামটা আমরা সুন্দর করে দিয়েছি ইমেজ ডট জেপিইজি। জেপিইজিটা হচ্ছে কি একটা এক্সটেনশন। তাহলে আমরা এবার এডিটরে চলে যাই। এখন এই জায়গায় যেটা করতে হবে, ইমেজ ডট জেপিইজি, অর্থাৎ আপনি চাইলে যেটা সহজে করবেন, আমি এটা লিখছি, কিন্তু যেটা সবচেয়ে বেটার হয় সেটা হচ্ছে এই জায়গায় F2 প্রেস করবেন, ক্লিক করে F2 প্রেস করবেন, কন্ট্রোল এ দিবেন। তাহলে দেখবেন ওই যে এক্সটেনশনটা সহ কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে এটা কন্ট্রোল সি দিবেন সেখান থেকে। এবার এডিটরে এসে এখানে মনে করেন কিছু নাই, এই জায়গায় কার্সরটা রেখে কন্ট্রোল বি দিবেন, এটা পুরোটা চলে আসবে। তো এভাবে কপি করে দিলে সুবিধাটা কি, এই জায়গার মধ্যে ভুল হবে না। যদি আপনি লিখতে গিয়ে যদি একটা অক্ষর বাদ পড়ে যায় তাহলে কিন্তু এই ইমেজটা পাবে না, ঠিক আছে? তাহলে আমরা এভাবে এখন কি করব, এখানে এডিটরে সেভ করব। এবার ব্রাউজারে গিয়ে জাস্ট রিলোড দিব। এখন দেখেন পিকচারটা এখানে আসছে, কিন্তু পিকচারটা এমনভাবে আসছে পুরো ব্রাউজ জুড়ে, তাই না? এটা আসছে। তো এটাকে আমরা যেটা করব, এই যে বললাম এই এসআরসি থেকে এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। আপনারা সহজেই বুঝে গেছেন অ্যাট্রিবিউটটা কি, যে ক্লোজিং ট্যাগের এমটি ট্যাগ গুলো অ্যাট্রিবিউট ছাড়া চলে না। অ্যাট্রিবিউট মানে হচ্ছে কি, অ্যাট্রিবিউটের বিভিন্ন কাজ আছে। এই অ্যাট্রিবিউটটার কাজ কি, এই অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে কি ইমেজটা কোন জায়গায় আছে সেটা দেখিয়ে দেওয়া, মানে কোন ইমেজকে শো করাবে সেটা বলে দেওয়া। তাহলে এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, আর এই যে নাম যেটা লিখলাম সেটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু। এখন বললাম যে কি এক একটা অ্যাট্রিবিউটের কাজ এক এক রকম, এগুলো আমরা কাজের সময় শিখবো। শত শত অ্যাট্রিবিউট আছে, আমাদের মুখস্থ করার কিছুই নেই, কোনো অ্যাট্রিবিউট মুখস্থ করতে হবে না। জাস্ট কাজ করবেন, প্র্যাকটিস করবেন, কোনটা কোন ট্যাগের সাথে কোন অ্যাট্রিবিউটটা বসে আমরা আস্তে আস্তে জেনে যাব, সমস্যার কিছু নেই। তাহলে আইএমজির সাথে এই এসআরসি অ্যাট্রিবিউটটা হচ্ছে অপরিহার্য একটা অ্যাট্রিবিউট, মানে আইএমজিটা এসআরসি ছাড়া এই ট্যাগটার কোনো কাজ নেই। তাহলে আপনারা অলরেডি বুঝে গেছেন কি কেন কাজটা নেই। কারণটা হচ্ছে আমরা যখন এখানে এই যে মানে সোর্স এবং আইএমজি ডট ইমেজ ডট জেপিইজি যখন দিই নাই তখন কিন্তু কিছু শো করে নাই, অর্থাৎ এই আইএমজি ট্যাগটা এই অ্যাট্রিবিউট ছাড়া কাজ করে না। তাহলে এক একটা অ্যাট্রিবিউটের যেহেতু এক একটা কাজ, এখানে আমরা আরেকটা অ্যাট্রিবিউট দেবো, আরেকটা কাজ করব। কি কাজ করব সেটা হচ্ছে যে এই যে ইমেজটা অনেক বড় হয়ে আসছে এটাকে ছোট করে দেব। ছোট করার জন্য দুটো আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করি, একটা হচ্ছে হাইট, একটা ওয়েট। তো প্রথমে আমরা ওয়েটটা ধরলাম, এটা বানাতে হবে WIDTH সমান চিহ্ন দুইটা কোটেশন চিহ্ন, এতটুকু হচ্ছে অ্যাট্রিবিউট। এখন এটা দিলেই তো হবে না, এটা দিলেই তো এখানে আমি সেভ দিলাম, সেভ দিয়ে হ্যাঁ এই ব্রাউজারে গিয়ে রিলোড দিলাম, কিছু হবে না। এই যে এটার ভ্যালুটা দিতে হবে। তো আমরা ধরেন ভ্যালুটা 100 দিলাম, শুধু 100, সেভ করলাম, রিলোড দিলাম। দেখেন এটা কিন্তু এখন ছোট হয়ে গেছে, জাস্ট একটা মান দিছে। এখন এই মানটা কি, ইঞ্চি, হ্যাঁ মিটার, বিভিন্ন ধরনের মান আছে না। কম্পিউটার কিন্তু ইঞ্চি এবং মিটার টিটার এগুলো বুঝলেও HTML যেটা আমরা যেখানে কাজ করতেছি কোডিং, এই HTML কিন্তু মিটার বা ইঞ্চি বুঝে না। হ্যাঁ, HTML কি বুঝে, জাস্ট পিক্সেলটা বুঝে। পিক্সেলের সংক্ষেপ রূপ হচ্ছে PX। এখন পিক্সেল কি সেটা এত কিছু আপনার জানতে হবে না, এটা জাস্ট বুঝবেন যে মানে পরিমাপের একটা একক, যেভাবে আমরা ইঞ্চিকে যেমন একটা একক ধরি, মিটারকে এভাবে একক ধরি, বিভিন্ন একক আছে, ছোট বড় একক আছে, ঠিক আছে? সবচেয়ে ছোট একক যেমন সেন্টিমিটার। তাহলে আমরা এই যে মানে কম্পিউটারে বা এই যে ইন্টারনেট বা ব্রাউজারের মধ্যে বিভিন্ন যে জায়গা, পুরো যে জায়গাটা আছে, এই যে জায়গাটা আছে, এই জায়গাটার পরিমাপ করার যে একক সেটা হচ্ছে পিক্সেল,
ঠিক আছে, কতটুক সে কি করবে, জায়গা নিবে, সেটা আমরা এখানে বলে দিব। এটা পিএক্স, পিএক্স না দিলেও কাজ করে, বাট পিএক্সটা এভাবে দিবেন। তাহলে এখন দেখেন বরাবরই আছে, কোনো চেঞ্জ হয়নি। আচ্ছা, তাহলে এবার আমরা যেটা করলাম যে যখন উইড দিছি, এটা একটা নির্দিষ্ট আছে, আমি উইডটা একটু চেঞ্জ করে দেখাই আপনাদেরকে। যেমন 50 দিলাম, সেভ করলাম, রিলোড দিলাম, আরো ছোট হয়ে গেছে। এখন হাইটটার কি অবস্থা? যখন আপনি উইড দিবেন, হাইট যদি না দেন, হাইটটা অটোমেটিক্যালি নিয়ে নিবে, মানে ইমেজের যে হাইটটা আছে সেটা নিয়ে নিয়েছে। এটা হচ্ছে ওয়েট মানে পাশাপাশি সে 50 নিয়েছে, ঠিক আছে, 50 পিক্সেল নিয়েছে পুরো জায়গা জুড়ে। এই যে ব্রাউজারের এই যে বডি যেটা আছে, এই হেডের নিচে বডি যেটা আছে, এটার নিচের দিকে যতটুকু জায়গা আছে পুরো জায়গা জুড়ের যে জায়গাটা সামান্য যে 50 পিক্সেল সে কি জায়গাটা নিয়েছে, ঠিক আছে, আমরা এটা নির্ধারণ করে দিয়েছি। এখন আপনি হাইটটা দিতে পারেন, HIHEI, এটা এই হাইট সমান চিহ্ন কোটেশন চিহ্ন। তো এখানে যদি আমি হাইটটা দিই, কি সমস্যা হয় দেখেন, হাইট ধরেন 80 দিলাম, 80 পিক্সেল, তাহলে সেভ করলাম, রিলোড দিলাম। এখন দেখেন এই হাইটটা এটা এতটুকু আসছে। এখন ধরেন হাইট যদি আমি এখন কমাই দিই, 10 দিলাম, সেভ সেভ দিলাম, রিলোড দিলাম, দেখেন এই যে ফটোটার যে একটা স্বকীয়তা সেটা কিন্তু নাই। তো সেজন্য কোন জায়গায় কতটুকু হাইট লাগবে, কতটুকু উইড লাগবে, সেটা আপনাকে নির্ধারণ করে দিতে হবে, বা আপনি কতটুকু চান। তো এখানে কথা হচ্ছে হাইটটা সাধারণত অটো নিয়ে নিবেন যখন আপনি উইডটা, শুধুমাত্র উইডটা দিবেন। হাইট যদি না দেন, তাহলে অটোমেটিক্যালি হাইটটা নিয়ে নিবে যতটুকু উইড অনুযায়ী যতটুকু লাগে। এখন আমরা হাইটটা ডিলিট করে দিয়েছি, এটা নিয়েছে। তাহলে আমরা এখন এই আইএমজি যে একটা এমটি ট্যাগ, এইটার কাজ করতে গিয়ে অলরেডি দুইটা অ্যাট্রিবিউট শিখছি। একটা হচ্ছে এসআরসি অ্যাট্রিবিউট, আর একটা হচ্ছে উইড, আর একটা হচ্ছে হাইট। এখন অ্যাট্রিবিউট আশা করি অলরেডি বুঝে গেছেন যে অ্যাট্রিবিউটের কাজ কি। অ্যাট্রিবিউট হচ্ছে একটা ট্যাগের সাথে বসে বিভিন্ন ধরনের কাজ করবে। এখন কথা হচ্ছে, তো আমরা এতদিন বা আগের দুইটা ক্লাসে কিন্তু আমরা অ্যাট্রিবিউটের কাজ করি নাই। তাহলে আইএমজির সাথে আমরা অ্যাট্রিবিউটের কাজ করছি, তাহলে বি এর সাথে, বির সাথে, বা অন্যান্য এই যে এইচটিএমএল, হেড, টাইটেল, এগুলোর সাথে অ্যাট্রিবিউট বসে কিনা? হ্যাঁ, সবগুলোর সাথে অ্যাট্রিবিউট বসে, তবে কিছু অ্যাট্রিবিউট কিছু ট্যাগের সাথে রিলেটেড। যেমন এই যে এসআরসি, এটা কিন্তু আপনি এই আইএমজির সাথে রিলেটেড, অপরিহার্য, মানে আইএমজি এসআরসি ছাড়া আইএমজির কোনো কাজ হবে না। কিন্তু আপনি যদি এই এসআরসি অ্যাট্রিবিউটটা যদি এখানে যদি দেন কোনো কাজ, তাও কোনো কাজ হবে না, এটা দিয়ে কোনো কাজ হবে না। কারণটা হচ্ছে এই জায়গায় এই বি কিন্তু এসআরসি কে চিনে না, বাট আইএমজি এসআরসি কে চিনে। তাহলে বি এর কাজ কি? বিতেও আপনি কিছু অ্যাট্রিবিউট দিতে পারবেন, বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট কিন্তু বা নর্মালি যে ট্যাগগুলো আছে সেগুলোতেও ব্যবহার হয়, সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। তবে যদি যেগুলো কন্টেইনার ট্যাগ, সেগুলোতে যদি আপনি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, তাহলে ওপেনিং ট্যাগের সাথে করতে হবে। একটা স্পেস দিয়ে আপনি, যেমন ধরেন স্টাইল নামের একটা অ্যাট্রিবিউট আছে, এটা তাহলে একটা অ্যাট্রিবিউট, এটা কিন্তু ওপেনিং ট্যাগের সাথে বসবে এবং শুরুতে বসবে, ঠিক আছে। তাহলে এটার কাজকে আমরা একটু পরে দেখতেছি। এবার আমরা অলরেডি ইমেজের জিনিসটা বুঝে গেছি, ইমেজের হাইট, উইডথ এবং এসআরসি সোর্স। এখন আসি ইমেজটার যে খুঁজে নিছে, কোন জায়গা থেকে খুঁজে নিছে বলেন তো? এই যে class3.html যে ফাইলে আমরা আসি, আমরা যে ব্রাউজারে আসি, এই যে ব্রাউজার যেটাতে আসি, সেই ব্রাউজারটা কোনটা? সেই ব্রাউজারটা হচ্ছে, সেই ব্রাউজারের ফাইল কোনটা? এইটা class3টা, ঠিক আছে। এখন class3-র পাশেই দেখেন এই ইমেজটা আছে। আমি ধরেন ইমেজটাকে কাট করে কি করলাম, ডেস্কটপে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম। এখন দেখেন ওই যে ফোল্ডারের ভিতরে কিন্তু ইমেজটা নাই, ঠিক আছে। এখন যদি আমি, আমাদের কিন্তু কোড ঠিক আছে, কোড কিন্তু ঠিক আছে, এই যে সোর্স img.jpg, ঠিক আছে। এখন আমি এটা তো বরাবর আছে, কোড আমি চেঞ্জ করি নাই, বাট আমরা যখন ব্রাউজারে এসে রিলোড দিব, দেখবেন ইমেজটা নাই। তার মানে এটা কি? অর্থাৎ ইমেজটা খুঁজে পাই নাই। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে এই যে এসআরসি তে ভ্যালুটা বা নামটা লেখার কিছু কি আছে, নিয়ম আছে।
এটা জাস্ট নামটা কখন লিখে দিতে পারবেন, যখন আপনি এই যে আপনার ফাইল যেটা আছে ফাইলের এভাবে পাশে থাকবে। আমি যেমন এখান থেকে যদি আবার কাট করে এখানে যদি রাখি, তাহলে এখানে গিয়ে যদি আবার কি দিই, ব্রাউজারে গিয়ে যদি রিলোড দিই, এখন দেখবেন ইমেজটা পাচ্ছে। তার মানে কি বোঝাচ্ছে, অর্থাৎ এই যে শুধুমাত্র নামটা লিখে দিছি, এটা হচ্ছে যেই ফোল্ডারে আমরা কাজ করতেছি, এই যে ফাইলে কাজ করতেছি, ফাইলের সাথেই মানে পাশেই এই ইমেজটা আছে, সেই নামটা সে খুঁজে পাইছে। বাইরে যখন চলে গেছি সে পায় নাই। তাহলে তখন কি করতে হবে, যখন আচ্ছা বাইরেরটা আমরা পরে বলবো, ধরেন এখানে ভিতরে আমরা একটা ফোল্ডার করলাম, তাহলে বাইরেরটা আপনারা শিখে যাবেন অটোমেটিকলি। এখানে একটা ফোল্ডার করলাম, ফোল্ডারের নামটা দিলাম যে এটার নাম আমরা দিলাম ইমেজ। যখন আমরা প্রজেক্ট আকারে করব তখন কিন্তু এইভাবে পাশাপাশি অনেকগুলো পিকচার থাকবে না, আমরা একটা ফোল্ডারে বা বিভিন্ন নামের ফোল্ডারে বিভিন্ন পিকচারকে রাখবো। তাহলে এই ফোল্ডারটাকে আমি টেনে এখানে ঢুকাই দিলাম, এখন এই ফোল্ডারের মধ্যে পিকচারটা কি চলে গেছে, কিন্তু ফোল্ডার এবং ফাইল পাশাপাশি। এই যে ক্লাস 3-তে কিন্তু আমরা আছি, ক্লাস 3-র ফাইল এবং ফোল্ডার কি এই ইমেজ ফোল্ডারটা পাশাপাশি। মানে প্রথম ফোল্ডার কোনটা দেখেন, প্রথম ফোল্ডার হচ্ছে এই ফোল্ডারটা, যে ফোল্ডারে আমরা কাজ করতেছি। এই ফোল্ডারের ভিতরে আমরা যে ফাইলে কাজ করতেছি কোনটা, ক্লাস 3, এটার পাশাপাশি একটা ফোল্ডার আছে, এর ভিতরে ইমেজটা। এখন আমরা যদি, যেহেতু ইমেজটা পাশাপাশি নাই, আমরা একটু আগে দেখছিলাম যে এটা রিলোড দিলে পাবে না, তখন আমাদের কোডে গিয়ে কি করতে হবে, এটা বলে দিতে হবে যে যে ফাইলে এই কোডটা যে ফাইলে আছে, কোন ফাইলে, ক্লাস 3 ফাইলে, এটার পাশে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে পিকচারটা আছে, সেটা বলে দিতে হবে। তাহলে কিভাবে বলতে হবে, এই যে ফোল্ডারের নামটা, এটা ফোল্ডারে ক্লিক করে F2 প্রেস করবেন, এটা এভাবে এডিট হবে, কপি করবেন, নামটা কপি হবে। কপি হওয়ার পরে আপনার এডিটরে গিয়ে এই যে সোর্সের মধ্যে ভ্যালুতে প্রথমে এটা লিখে দিবেন, লিখে পেস্ট করে এটার পরে একটা স্ল্যাশ হবে। মানে হচ্ছে কি, এই ইমেজটা হচ্ছে ফোল্ডারের নাম, জাস্ট প্রথম ইমেজটা, এবং পরে যে ইমেজ ডট জেপিইজি এটা হচ্ছে ইমেজের নাম। তার মানে আমরা বলতেছি যে এই ইমেজ সোর্সটা কোন জায়গায়, ফাইল যেটাতে এডিট করতেছি আমরা, সেই ফাইলটার পাশে একটা ইমেজ নামের ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরে ইমেজটা আছে। এবার যদি আমি সেভ করি, এখন যে পাই নাই সেটা যদি রিলোড দিই, এখন কিন্তু আবার পাবে। ব্যাপারটা বোঝা আসছে আশা করি। এটা যদি একবারে বোঝা না আসে, তাহলে আপনি ভিডিওটা 2বার দেখবেন। এটা কিন্তু আমি খুব সহজে করে বলছি, হ্যাঁ, এটা এত কঠিন করে কিন্তু আমি বলি নাই। তাহলে এখন আমি যদি এবার এই জায়গা থেকে যখন এটা বাইরে আনবো, দেখেন এখন কিন্তু ফোল্ডারের ভিতরে পিকচারটা নাই। আমি কিন্তু বারবার বিভিন্নভাবে রিভিশন করে দেখাচ্ছি যে সোর্সের এই যে সোর্সের মানে পাথটা কিভাবে দিবেন, সেটা যেন সহজে সবকিছু বুঝে যান। এখন আমাদের কিন্তু বলতেছে কি, আমরা কি বলছি, একটা যে ফাইলে আমরা কাজ করতেছি সেই ফাইলের পাশে একটা ইমেজ নামের ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরে পিকচারটা আছে, বাট এটা যখন পাচ্ছে না, কারণটা হচ্ছে কি, আসলে আমরা যেভাবে বলছি সেভাবে পিকচারটা নাই, সেভাবে পিকচারটা কোথায় আছে, পাশে। তাহলে আমরা ওই আগের জায়গায় ফেরত যাইতে হবে, তাহলে আমরা নামটা তুলে দিতে হবে, ফোল্ডারের নামটা তুলে দিতে হবে। সেভ করে যখন দিব, আমরা ব্রাউজার রিলোড দিলে আবার পাবে। তাহলে এগুলো আমি কিন্তু বেশ কয়েকবার রিভিশন করে দেখানোর কারণটা হচ্ছে আপনারা এটা যেন সহজে বুঝে যান। পাশে যদি ফোল্ডার থাকা হয়, ফোল্ডারের ভিতরে যখন আপনি পিকচারটা রাখবেন, হ্যাঁ। এখন আসেন ফাইলটাকে আমরা ফোল্ডারের ভিতরে দিয়ে দিব। এখন ফাইল, এই যে এটার ভিতরে যান, ফোল্ডার ভিতরে মানে ইমেজ নামের যে ফাইল ফোল্ডার আছে, এটার ভিতরে এখন কি হয়ে গেছে, ফাইলটা চলে গেছে, হ্যাঁ। তাহলে এটাকে আমরা এডিটে, আচ্ছা এখানে কিন্তু ওই যে ফাইলটা চলে যাওয়ার কারণে নোটপ্যাডে কিন্তু ফাইলটা পাচ্ছে না, ঠিক আছে। আমরা এগুলো ডাইরেক্টলি ক্লোজ করে আবার এটা একটু ওপেন করতে হবে। মানে কাজ করতেছি এই অবস্থায় কিন্তু ফাইলটা নাড়ানো যায় না। আচ্ছা আমরা এটা আবার ওপেন করলাম এই জায়গায়, মানে এটা হচ্ছে ফোল্ডারের ভিতরে, এখন কিন্তু পিকচারটা বাইরে, মানে আমাদের ফাইলটা কিন্তু একটা ফোল্ডারের ভিতরে। তাহলে এটা এখানে বলতে হবে কি, এখানে এভাবে দিলে কিন্তু এখন পাচ্ছে না, দেখেন এখন কিন্তু পাচ্ছে না। এটা আমি জাস্ট এটাকে ক্লোজ করি, আবার গিয়ে আমাদের এই ফাইলটাকে একটু ওপেন করি, তাহলে এখন কিন্তু পাচ্ছে না। কারণটা কি, কারণ হচ্ছে এখন উল্টা হয়ে গেছে জিনিসটা, অর্থাৎ পিকচারটা উপরে চলে আসছে, ফাইলটা ভিতরে চলে গেছে, হ্যাঁ। কিন্তু পিকচারটা যদি এখানে ভিতরে থাকতো, তাহলে আগের ফোল্ডারের মতো পাশাপাশি থাকতো, এটা কিন্তু পাশাপাশি এখন আছে, হ্যাঁ। তখন কিন্তু এখানে রিলোড দিলে পাবে। এখন এটা কেন করছি, এটা হচ্ছে যখন পিকচার ভিতরে আছে তখন আমরা বলছি কি
পাশে ফাইলের পাশে একটা ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরে ইমেজটা আছে। কিন্তু এখন এটা কিন্তু উল্টা হবে, যে ফাইল হচ্ছে ফোল্ডারের ভিতরে, পিকচার হচ্ছে বাইরে। দেখেন, ফাইল হচ্ছে ফোল্ডারের ভিতরে, পিকচার হচ্ছে কি বাইরে। কিন্তু আমরা ভিতর থেকে এখন এটা কি করছি, ওপেন করছি। এখন আমাদের এখানে বলে দিতে হবে যে ডট ডট স্ল্যাশ। এই ডট ডট স্ল্যাশের মানে কি জানেন? এই ডট ডট স্ল্যাশের মানে হচ্ছে যে ফোল্ডারে ফাইলটা আছে, আমরা কোড দিয়ে সে ব্রাউজারকে বলতেছি ডট ডট স্ল্যাশ, তার মানে তুমি এক ধাপ বাইরে আসবা। এক ধাপ বাইরে এসে কি হবে বলতেছি, এক ধাপ বাইরে এসে এই ইমেজ ডট জেপিইজি নামের ফাইলটা পাবা। তাহলে ঠিকই, কিন্তু এক ধাপ বাইরে এসে কিন্তু এটা আছে। হ্যাঁ, তাহলে এখন যখন এটা সেভ দিব, আমরা যখন ব্রাউজারে যাব, এখন কিন্তু এটা পাচ্ছে, ঠিক আছে, এটা এটা কিন্তু শো হচ্ছে। এটা আশা করি বুঝতে পারছেন, এটা কঠিনের কিছু নাই। আমি জাস্ট যেটা বোঝানোর জন্য বলছি, যদি ফাইলের পাশাপাশি থাকে শুধুমাত্র নামটা লিখে দিলে হবে। যদি পাশে একটা ফোল্ডার থাকে, ফোল্ডারের ভিতরে থাকে, তাহলে ফোল্ডারের প্রথম কি আসবে, নাম আসবে, এরপরে ইমেজের নামটা আসবে। এখন যদি একাধিক ফোল্ডার থাকে, তাহলে প্রথমে একটা ফোল্ডার, আবার স্ল্যাশ, একটা ফোল্ডারের নাম, এরপরে স্ল্যাশ, এভাবে গিয়ে ভিতরে, যত ভিতরে গিয়ে ইমেজটা আছে, তখন একেবারে ফোল্ডারের নাম সবগুলো শেষ হলে তখন কি হবে, ইমেজের নামটা আসবে, যদি একটা ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার থাকে। আর যদি বাহিরে থাকে, ফাইলটা ভিতরে থাকে কোনো ফোল্ডারের, তখন হবে ডট ডট স্ল্যাশ। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পারছেন। এগুলা না বোঝার কিছু নেই। আমি জাস্ট এই এডিটরটা আপাতত কেটে দিই। আমরা এই ফাইলটা যেহেতু এখানে রাখবো না, এটা কাট করে এটা বাইরে রাখবো। পিকচারটা ধরেন ভিতরে থাকবে। জাস্ট আমরা, এটা হচ্ছে কাজের একটা স্ট্যান্ডার্ড, বেশিরভাগ ক্ষেত্রে আমরা কাজ এভাবে করবো। ফাইলের পাশে ফোল্ডার রাখবো। এই পিকচারগুলো কোন, কার পিকচার বা কিসের পিকচার, যেমন ইউজারের হইতে পারে, অ্যাডমিনের পিকচার হইতে পারে, হ্যাঁ, ওয়ালের বিভিন্ন জায়গার পিকচার হইতে পারে, যে নাম, মানে যেই জায়গার পিকচার, সেই নামটা দিয়ে আমরা একটা ফোল্ডার করব। ঠিক আছে, ফোল্ডার করে কি আমরা পিকচারগুলো রাখবো, এবং ফাইলকে বলে দিব যে এই ফাইলটা আমরা একটু ওপেন করি এখন কোডে। ফাইলকে বলে দিব যে তোমার পাশে কি আছে, প্রথমে একটা ইমেজ নামের একটা ফোল্ডার আছে, এরপরে স্ল্যাশ দিব, তারপর বলবো ভিতরে কি আছে, এই ইমেজ ডট জেপিইজি পিকচারটা আছে। এখন কিন্তু এটা ফাইনাল, আমরা আশা করি বুঝে গেছি। আমি অনেকভাবে এটা এটা এইভাবে হবে না, এটা এখান থেকে কি করতে হবে, অনেকবার আমি কিন্তু এই ইমেজটা বোঝানোর জন্য অনেকভাবে এটা রিভিশন করছি পাতা। এরপরও যদি বোঝা না আসে, তাহলে গ্রুপে বলবেন, পোস্ট করবেন, আমরা আবার প্রয়োজন এটার উপর ক্লাস দিব, সমস্যা নেই। এবার এই অ্যাট্রিবিউটগুলো আমরা আশা করি বুঝে গেছি। আমাদের কেউ একজন বলবেন, একটু কমেন্ট করে বলবেন যে আমাদের কতক্ষণ হচ্ছে ক্লাস। আমি কিন্তু টাইমটা দেখতে পাচ্ছি না, মানে ক্লাস কয় মিনিট হচ্ছে একটু বলবেন। যারা ক্লাসে আছেন একটু বলেন যে ক্লাসটা কয় মিনিট হচ্ছে। আমি ঠিক 10টায় মনে হয় শুরু করছিলাম, নাকি ঠিক 10টায় শুরু করলে এখন 37 মিনিট হচ্ছে। আচ্ছা, যাই হোক, আজকে আমরা ক্লাসটা একটু লম্বা করবো, সমস্যা নেই। তাইলে এবার আমরা অ্যাট্রিবিউট জিনিসটা আসলে বুঝে গেছি, এবং ইমেজের সোর্সটা কিভাবে দিতে হয় সেটাও আমরা বুঝে গেছি, এবং অ্যাট্রিবিউট এক একটার এক এক ধরনের কাজ। অ্যাট্রিবিউটটা আমরা আরো সহজে বুঝবো যখন আরো একটা কোড আমি আপনাদের সামনে নিয়ে আসছি। ধরেন লিস্ট, কতগুলো তালিকা আছে, লিস্ট, হ্যাঁ, লিস্ট। এই লিস্টের একটা লিস্ট তৈরি করবো আমরা। এখন লিস্ট যদি তৈরি করতে যাই, একটা কোড আছে, সেটা দুই ধরনের লিস্ট আছে, একটা হচ্ছে অর্ডার লিস্ট, আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। হ্যাঁ, আনঅর্ডার লিস্টে আমরা প্রথমে দেখি কিরকম। আনঅর্ডার লিস্টের কোড হচ্ছে ইউএল। ইউ মানে আনঅর্ডার লিস্ট, ইউএল মানে কি আনঅর্ডার লিস্ট, ইউএল। এই ইউএল এর মাঝখানে স্পেস দিয়ে এটাকে নিচে নামাবো। এই ইউএল বলতে কি আনঅর্ডার লিস্ট। এখন লিস্টের কতগুলো কি থাকে, আইটেম থাকে, আইটেম। আমি যদি লিস্টটা আগে এখানে করে দেখাই আপনাদেরকে, লিস্টটা যেমন ধরেন আমরা HTML দিলাম, HTML, এরপরে দিলাম কি CSS, এরপরে দিলাম বুটস্ট্র্যাপ, এরপরে দিলাম জাভা, এরপরে দিলাম PHP।
এই যে এটা একটা কিন্তু লিস্ট, হ্যাঁ, এটা একটা তালিকা, এতটুক একটা তালিকা। তাহলে এভাবে নিচে নিচে করে যেই যে তালিকা মানে আমরা লিখি বিভিন্ন কাজে, এটা শো করানোর জন্য আমরা আনঅর্ডার বা অর্ডার লিস্ট ব্যবহার করব। এখন আনঅর্ডার লিস্টের মধ্যে কি যদি আপনি যদি এভাবে এভাবে যদি দিয়ে দেন, এখানে যদি লিখে দেন, আমরা যদি এখানে সেভ দিয়ে ব্রাউজারে গিয়ে শো করাই, এখন কিন্তু এটা কিন্তু হয় নাই, লিস্ট হয়েছে হয় নাই। অর্থাৎ যেটা করতে হবে, এই যে আইটেমগুলা এগুলোর জন্য কতগুলো ট্যাগ আছে, সেটাকে ট্যাগ বলে আমরা কিন্তু এই যে ট্রিটা মানে ঠিক করব। অর্থাৎ ইউএল এর পরে যখন ট্যাগ লিখবো একটু ডানে গিয়ে লিখবো। আচ্ছা, একটু ব্রাইটনেস আমি একটু বাড়াই দিই, এখানে আমার কারেন্ট চলে গেছে বিদায়, যাতে বেশি ব্রাইটনেস বাড়ালে আবার চান্সটাকে তাড়াতাড়ি চলে যাবে। এটা হচ্ছে এলআই, এটা বড় হাতে হয়ে গেছে এলআই। এলআইটা কি করব, ক্লোজ করব। তাহলে ইউএলটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, এর ভিতরে আমরা কি করব, তালিকার যে আইটেমগুলোর জন্য এলআই ট্যাগ দিব। এখন যদি এইচটিএমএলটা যদি আমরা এর মাঝখানে দিই, আমি প্রথম ক্লাসে বলছিলাম একটা লাইনে কার্সর রাখা অবস্থায় কন্ট্রোল ডি প্রেস করলে এভাবে কপি হয় নিচের দিকে, ঠিক আছে। সিএসএসটা আমরা এখানে দিব, ধরেন বুটস্ট্র্যাপটা আমরা কাট করে এই জায়গায় দিব বুটস্ট্র্যাপ। তাহলে জাভাটা কাট করে এই জায়গায় দিব। এখন আরেকটা কপি করি, পিএইচপিটা এই জায়গায় দিব। এখন দেখেন এই যে ইউএল, ইউএল ট্যাগ মানে আনঅর্ডার লিস্ট, সেখানে ভিতরে কি আছে, এলআই মানে হচ্ছে আইটেম, লিস্ট আইটেম, ঠিক আছে। এখন যদি সেভ দিই, এখন যদি আমরা ব্রাউজারে গিয়ে যদি একটা রিলোড দিই, দেখবেন এটা কিন্তু একটা কি হয়ে গেছে, এখন তালিকা আকারে এসে গেছে। এখন এই যে লিস্ট যেটা আসছে সেটা কিন্তু আমরা যে এখানে লিখে রাখছি, যে আমরা একটা লেখা লিখছি সেটা এখানে। এই সুবাদে আমরা আরেকটা জিনিস শিখি, এভাবে যদি কোনো কিছু লিখতে হয়, আমাদের লিখে রাখতে হয়, এটা আমরা যেন চাই যে আমাদের ব্রাউজারে না আসুক, তখন একটা ট্যাগ আছে, হ্যাঁ, কমেন্ট ট্যাগ বলে এটাকে। এটা এভাবে একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, আশ্চর্যবোধক চিহ্ন, দুইটা হাইফেন, এরপরে স্পেস, এবং যতটুকু আপনি এই কমেন্ট ট্যাগের মধ্যে রাখবেন, এর শেষে গিয়ে আবার দুইটা হাইফেন দিবেন, একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট শেষ করবেন। এই যে লিস্ট যেটা আছে এখন, এটা দেখেন পুরোটা যখন এখন কে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এই লিস্টটা কিন্তু এখানে কি হয়েছিল, শু হয়েছিল। তো আমি এটা জাস্ট একটা সেভ দিই, রিলোড দিয়ে লিস্টটা চলে গেছে এখান থেকে। তার মানে আমরা এই কোডিং এর মধ্যে বিভিন্ন কিছু লিখে রাখতে পারবো কমেন্ট দিয়ে। তো এটার কাজ কি, কমেন্টের কাজ কি, এটার কাজ হচ্ছে যে এডিটরে থাকবে কিন্তু ব্রাউজারে শো হবে না, এখানে আসবে না। এটা প্রয়োজন হচ্ছে যখন আপনি বিভিন্ন কোড করবেন, এভাবে লাইনকে লাইন, শত শত লাইন যখন কোড করবেন, অনেক সময় আপনি খুঁজে পাবেন না কোন জায়গায় কি আছে বা কোন কাজটা কিভাবে করছেন। কিছু হিন্টস দিয়ে রাখতে হয়, লিখে রাখতে হয়। তখন আপনি এই কমেন্ট ট্যাগের মাঝখানে লেখাগুলো লিখে রাখবেন। তখন এটার মধ্যে অনেক ধরনের সুবিধা পাওয়া যায়, যেমন আপনি নিজে যেভাবে বুঝতে পারবেন। আপনার কোডটা যদি কেউ ওপেন করে, অন্য কোনো ডেভেলপার সে যদি এডিট করতে চায়, সেও কিন্তু কি আপনার হিন্টসটা দেখে মানে আপনার কোড সম্পর্কে সে ধারণা পেতে পারে। আপনি ইচ্ছা মতো লাইন এখানে লিখতে পারেন, সমস্যা নাই। এটা যদি এভাবে শেষে দিই, এখানে যা লেখা লিখবেন, এখানে যা লেখা লিখবেন সবগুলো কি হবে, কমেন্ট আকারে থাকবে, এগুলো ব্রাউজারে আসবে না। তাহলে আমরা অলরেডি এখানে এই সুবাদে কি করলাম, কমেন্টটা শিখে গেলাম। আচ্ছা, এবার আসি আবার লিস্টে চলে আসি। আমাদের এই আনঅর্ডার লিস্টের মধ্যে কিন্তু আমাদের দেখেন এখানে কিন্তু কতগুলো কি আসছে, বিন্দু আসছে, ঠিক আছে। এখন আমরা যদি এই বিন্দুগুলোকে চেঞ্জ করতে যাই, তাহলে আমাদের এই যে অ্যাট্রিবিউট ব্যবহার করছি এখানে বেশ কিছু, তাহলে এখন দেখেন এটা কিন্তু এমটি ট্যাগ। এমটি ট্যাগের সাথে আমরা যেভাবে অ্যাট্রিবিউট ব্যবহার করছি, আমি কিন্তু বলছিলাম যে কি আমরা কন্টেইনার ট্যাগের সাথেও কি বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট ব্যবহার করে বিভিন্ন কাজ করতে পারি। তাহলে আমরা এখন কি করব, আনঅর্ডার লিস্টের এই অর্থাৎ আনঅর্ডার লিস্ট যেটা কন্টেইনার ট্যাগ আছে, এখানে আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব। তাহলে এই কন্টেইনার ট্যাগের মধ্যে অ্যাট্রিবিউট ব্যবহার করলে আপনি ওপেনিং ট্যাগের সাথে করতে হবে, ঠিক আছে। অ্যাঙ্গেল ব্র্যাকেটের এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে যেটা করবেন, আপনি লিখবেন ধরেন টাইপ, এটা একটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের
স্ট্রাকচারটা কিরকম, এটা লিখে সমান চিহ্ন কোটেশন চিহ্ন। অ্যাট্রিবিউটটা যদি ঠিকভাবে হয় তাহলে এটা লাল হবে, ঠিক আছে। যদি আপনি যদি এখানে এমনি দেন, যখন টাইপের মধ্যে আমি ওয়াই দিলাম এখানে, এটা কিন্তু অ্যাট্রিবিউট না, সেজন্য কিন্তু এটা এডিটরে চিনতেছে না, ঠিক আছে, এটা কিন্তু কাজ করবে না। তাহলে এটা অ্যাট্রিবিউট যদি হয় ঠিকভাবে এটা লাল হবে। এবার এখানে আমরা ভ্যালু দিতে পারি, এই টাইপ নামের অ্যাট্রিবিউটের একটা ভ্যালু দিতে পারি, ধরেন ডিস্ক, ঠিক আছে, ডিস্ক, এটা একটা ভ্যালু। এখন আনঅর্ডার লিস্টের যে আইটেমগুলো আছে, এই যে আইটেমগুলো আছে সেগুলো ডিস্ক দিয়ে কি করবে, শো করাবে। সেভ দিলাম, আমি এখানে গিয়ে রিলোড দিলাম। আচ্ছা, এই যে বিন্দু, এগুলোকে সাধারণত ডিস্ক বলা হয়, এটা ডিফল্ট ভাবে থাকে, অর্থাৎ ডিস্ক না দিলেও এটা এই বিন্দুগুলো আসবে। তো আপনি সেখানে যেটা করবেন, আমরা অন্য একটা জিনিস দিই, যেমন সার্কেল দিই, সার্কেল। এই সার্কেল হলে এখন কিন্তু দেখেন এটা কিন্তু ভিতরে ফাঁকা হয়ে গেছে, সার্কেলগুলো আসছে। এরপরে আরো আছে, এখানে আরো জিনিস আছে, ধরেন স্কোয়ার আছে, স্কোয়ার, SQUARE, সেভ দিবেন, ব্রাউজারে গিয়ে রিলোড দিবেন, দেখবেন এটা স্কোয়ার হয়ে গেছে। আসলে তেমন বেশি নাই, যদি আপনি অতিরিক্ত করতে যান তাহলে কিন্তু আপনাকে CSS যাইতে হবে। আমরা জাস্ট নর্মালি দুই একটা জিনিস এখানে HTML করতে পারবো, নান দিতে পারবো, নান দিলে কিছুই থাকবে না। ওই যে ফার্স্টে ডিফল্ট ভাবে এখানে বিন্দু নিছিল, বিন্দুগুলোও থাকবে না, কিছু নেই, ঠিক আছে। তাহলে আমরা অলরেডি আনঅর্ডার লিস্টটা বুঝে গেছি। এবার আমরা আনঅর্ডার লিস্টকে একটা পুরোটা কপি করে, ধরেন আপনারা কিন্তু কপি করবেন না, আমি কপি করতেছি সময় বাঁচানোর জন্য। এখন যদি আমরা কি দিই, একটা অর্ডার লিস্ট বানাই, তাহলে ইউর জায়গায় জাস্ট উ হয়ে যাবে, অর্ডার লিস্ট। এই যে এখানে আইটেমগুলো ঠিক থাকবে, তাহলে এখানে টাইপটাও, এখানেও কিন্তু অর্ডার লিস্টেও কি করা যায়, অ্যাট্রিবিউট ব্যবহার করা যায়। জাস্ট অ্যাট্রিবিউট ছাড়া দেখি আমরা এটাকে কাট করে রাখলাম, সেভ দিলাম, আমরা ব্রাউজারে গিয়ে রিলোড দিলাম। তাহলে দেখেন একটু নিচের দিকে নামাবেন ব্রাউজার, দেখবেন এটা কি অর্ডার আসছে। অর্ডার কি, অর্ডার বলতে 1 2 3 আসছে। এখন আমি যদি এই অর্ডারে অ্যাট্রিবিউট ব্যবহার করি, টাইপ সমান চিহ্ন কোটেশন চিহ্ন, এখন এখানে কি কি ব্যবহার করা যায়, তাও দুই একটা, বেশি ব্যবহার করা যায় না। এখানে ধরেন এ দিতে পারেন, ছোট হাতের এ, ছোট হাতের এ দিলে কি আসবে দেখেন, এই যে সবগুলো ছোট হাতের এ হয়ে গেছে, একটু নিচে জুম করি, দেখেন সবগুলো ABCD, ছোট হাতের ABCD আসছে। এটা যদি বড় হাতের দেন তাহলে কিন্তু বড়, সেভ দিবেন, রিলোড দিবেন, এটা কিন্তু কি বড় হাতের আসবে। এরপরে এখানে আর কি দেওয়া যায়, যেমন 1 2 3, তো এটা তো বাই ডিফল্ট নেই, ঠিক আছে, এটা দিতে হয় না। এরপর যেমন আই দিবেন, আই দিলে কিন্তু রোমান সংখ্যা নিয়ে নিবে, ছোট হাতের রোমান সংখ্যাগুলো নিবে। দেখেন যদি বড় হাতের আই দেন তাহলে বড় হাতের রোমান সংখ্যা নিয়ে নিবে, জাস্ট অ্যাট্রিবিউটের ভ্যালুটা, এটা বড় হাতের রোমান সংখ্যাগুলো নিয়ে নিছে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে বাই ডিফল্ট যেটা থাকে, অর্থাৎ যেটা আপনার যে ক্রমিক সংখ্যা যেটা নেয় 1 2 3, এটা এই জিনিসটা কিন্তু বাই ডিফল্ট নেয়, মানে আপনি অ্যাট্রিবিউট ছাড়াও কি করবে 1 2 3 নিবে, কিন্তু 1 দিলেও 1 2 3 নিবে। এখন কথা হচ্ছে, আপনি যদি এভাবে চান যে 1 2 3 না, আপনি নির্দিষ্ট একটা জায়গা থেকে যদি শুরু করতে চান, যেমন 10 থেকে শুরু করবেন, তাহলে কিন্তু টাইপ দিয়ে যদি 10 বসায় দেন, দেখেন একটা জিনিস, এখানে যদি 10 বসায় দেন, এটা কি 10 থেকে শুরু হবে, হবে না, বুঝবে না এটা, কারণ ওই ডিফল্টটা নিবে। তখন আপনাকে যেটা করতে হবে, এই অ্যাট্রিবিউটটা চেঞ্জ করতে হবে। এখানে স্টার্ট নামের একটা অ্যাট্রিবিউট আছে, স্টার্টে যদি 10 দিয়ে দেন, সেভ দিলাম, ব্রাউজারে গিয়ে যদি রিলোড দিই, দেখবেন এই 10 11 12 13 14 এইভাবে নিছে। তার মানেটা কি, যখন আমরা এই যে স্টার্ট নামের অ্যাট্রিবিউট ব্যবহার করব, ভ্যালু যত দিব এরপর থেকে নিবে তালিকাগুলো। তাহলে আমরা এভাবে বুঝতে পারতেছি যে আসলে আমরা বিভিন্ন অ্যাট্রিবিউট দিয়ে বিভিন্নভাবে কাজ করব, এক এক অ্যাট্রিবিউটের এক এক ধরনের কাজ থাকবে। তাহলে আইএমজি বুঝলাম, এরপরে লিস্ট, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। আচ্ছা, আমরা আরো কিছু অ্যাট্রিবিউট বহন করে এরকম আরো কিছু দেখতে পারি, যেমন ফন্ট ট্যাগ আছে একটা, ফন্ট, এই ট্যাগটাও কিন্তু কি অ্যাট্রিবিউট বহন করে। কতগুলো ট্যাগ আছে যে সেটা আপনার কন্টেইনার ট্যাগ হোক আর কি হোক, আপনার এমটি ট্যাগ হোক, সেখানে কিন্তু অ্যাট্রিবিউট ছাড়া কাজ করবে না। যেমন যেভাবে দেখালাম আইএমজি, আর কিছু ট্যাগ আছে অ্যাট্রিবিউট ছাড়াও কাজ করবে।
হ্যাঁ, অ্যাট্রিবিউট কিন্তু যে কোনো জায়গায় আপনি বসাতে পারবেন বিভিন্ন কাজের জন্য। তাহলে এই ফন্ট ট্যাগের কতগুলো অ্যাট্রিবিউট আছে। ফন্ট ট্যাগটা, আচ্ছা এটা আমরা ক্লোজিং ট্যাগটা দিই। এর মাঝখানে এখানে এখানে যদি আমরা একটা লিখি, ধরেন বুটস্ট্র্যাপটা লিখলাম, কপি করে এখানে দিলাম। এখন যদি আমরা এটাকে ব্রাউজারে শু করাই, তাহলে কিন্তু জাস্ট বুটস্ট্র্যাপটা আসবে। দেখেন জাস্ট বুটস্ট্র্যাপটা আসছে। এখন ফন্টের কাজ কি? তাইলে ফন্ট কিন্তু কিছু অ্যাট্রিবিউট বহন করে। ধরেন ফেস নামের একটা অ্যাট্রিবিউট আছে, একটা স্পেস দিয়ে দিতে হবে। ফেস ফেস অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে কি, এখানে ভ্যালুতে যদি আপনি কোনো ফন্টের নাম দিয়ে দেন, তাহলে এটা কিন্তু ওই ধরনের কি হবে, ফন্টটা হয়ে যাবে। যেমন এরিয়াল ব্লক, এরিয়াল ব্লক এটা একটা কি ফন্টের নাম। এখন কথা হচ্ছে ফন্টের নামগুলো আপনি মুখস্থ করবেন না, করতে হবে না, আমি দেখাচ্ছি। আচ্ছা এরিয়াল ব্লকটাকে আমাদের বলেছে মনে হয় নাকি, যাই হোক আমরা এটা বাদ দিলাম। একটা কাজ দেখাই, বাইরে যাবেন, ডেস্কটপে যাবেন, আপনাদের যদি যদি এমএস ওয়ার্ড থাকে এমএস ওয়ার্ডে যাবেন। আমার এখানে এমএস ওয়ার্ডটা ইনস্টল করা নাই, তাহলে আপনি এখানে রিচ টেক্সট ডকুমেন্ট নামের একটা অপশন পাবেন এমএস ওয়ার্ডের মতো। এটাতে যাবেন, এখানে ফন্টে যাবেন, দেখবেন এখানে অনেকগুলো ফন্ট আছে। এই জায়গা থেকে আপনি এই ফন্টটা কি করবেন, যে ফন্টটা আপনার লাগবে। যেমন এই যে এরিয়াল ব্লক, আচ্ছা একটা এরিয়াল ব্লকটা আমি আমার এটা ব্রেনে ভুল সিগন্যাল দিছে, এটা হবে এরিয়াল ব্ল্যাক, ঠিক আছে। তাহলে এই যে এখানে এটা ফন্টের নামটা কোথায়, যে এই যে এরিয়াল ব্ল্যাক, ঠিক আছে। এই ফন্ট এখানে কিছু একটা লিখেন, একটু বড় করি, এটা রেল ব্ল্যাক একটা কি ফন্ট। তাহলে এখানে যদি রেল ব্ল্যাকটা লিখে দিই, এখন আমি ওই যে ব্রাউজারে যাই, রিলোড দিয়ে এখন দেখেন এইটা কিন্তু রেল ব্ল্যাকে কি চলে আসছে, অর্থাৎ ফন্টটা আমরা চেঞ্জ করে দিতে পারছি। এটা এটা তাহলে কোন ট্যাগের মাধ্যমে করেছি, ফন্ট ট্যাগের মাধ্যমে। ফন্ট ট্যাগের সাথে ফেস নামের যে অ্যাট্রিবিউট আছে সেটা ব্যবহার করার মাধ্যমে, ঠিক আছে। তাহলে আস্তে আস্তে আপনারা বুঝতে পারতেছেন যে আসলে অ্যাট্রিবিউটগুলোর কাজ কি, ঠিক আছে। এভাবে এক এক অ্যাট্রিবিউটের এক এক ধরনের কাজ আছে। এখানে একটা কালার অ্যাট্রিবিউট আছে, যেমন দেখুন কালার। আচ্ছা এখানে আরেকটা কথা হচ্ছে যে একসাথে একাধিক কিন্তু কি অ্যাট্রিবিউট কিন্তু বসে, সমস্যা নেই। কালারের ক্ষেত্রে ইউটা দিবেন না, এটা লেটেস্ট যেটা স্পেলিং সেটা দিতে হবে, ইউটা দিলে এখানে কাজ করবে না। তাহলে কালারটা কিভাবে দিবেন, ধরেন এখানে রেড লিখে দিন আপনি। নর্মালি কালার দেওয়ার অনেক নিয়ম আছে, এটা জাস্ট নামটা লিখে দিবেন। নামটা লিখে দিলে এখানে কি হবে দেখেন, রিলোড দিলেন, এটা লাল হয়ে গেছে। এখানে যদি আমি ব্লু দিই, তাহলে কিন্তু এটা কি ব্লু হয়ে গেছে। তাহলে আমরা অলরেডি ফন্টের সাথে ফেস এবং কালার অ্যাট্রিবিউট দেখছি। সাইজ আছে সেখানে, সাইজের মধ্যে আপনি করতে পারেন সাইজ, এটা এই সাইজ নামের অ্যাট্রিবিউট দিয়ে আপনি সাইজে একটু কথা আছে, অর্থাৎ এটা +2 এভাবে দিতে হয়, +3 +4 এভাবে দিতে হবে, যে +2। এটা +2 দিলে যেটা হবে একটু সাইজ বাড়বে, ডিফল্টের চাইতে একটু বেড়ে যাবে। আর -1 দিলে একটু কমে যাবে, মানে একটা একের সমান এটা 2, অর্থাৎ এক মাত্রায় 2 সাইজ ফন্ট কমবে। মনে করেন বাই ডিফল্ট হচ্ছে 12, ঠিক আছে। তখন আপনি যদি +2 দেন সেটা 14 ফন্টে দেখাবে, +14 কোনো 16 ফন্টে দেখাবে, ঠিক আছে। মানে যদি +1 দেন তাহলে এটা 14 ফন্টে দেখাবে। +3 দিলে কিন্তু কোনো 6 সাথে 12 যোগ করলে কত হবে, আপনার 18 ফন্টে দেখাবে। এভাবে 36 ফন্ট পর্যন্ত দেখানো যায়, আর নিচে সামান্য নিচে নামানো যায়। এই বেশি কিছু লাগে না, সাইজের ব্যবহার তেমন প্রয়োজন হয় না, যেহেতু আমাদের হিডিং ট্যাগ দেখছি আমরা গত ক্লাসে, হিডিং ট্যাগ আছে আমাদের বিভিন্ন সাইজের জন্য, আমরা হিডিং ট্যাগটা নিতে পারি। সেখানে বোল্ড সহ করা আছে হিডিংয়ে, বোল্ডটা আমরা চাইলে সিএসএস দিয়ে নান করে দিতে পারি, সমস্যা নেই। আচ্ছা তাহলে এবার ফন্ট ট্যাগের সাথে আমরা বেশ দু একটা অলরেডি অ্যাট্রিবিউট দেখে গেছি। আমাদের সময় কিন্তু শেষ হয়ে আসছে, 9:52 হয়ে গেছে, আমরা শেষ করে দিব। আমরা লিস্ট ট্যাগ, আনঅর্ডার, অর্ডার দেখছি, এরপরে হচ্ছে ফন্ট দেখছি, আর কিছু আচ্ছা ইমেজটা দেখছি। এগুলো মোটামুটি মানে কি ছাড়া আপনার অ্যাট্রিবিউট ছাড়া কাজ করে না, এই ধরনের কয়েকটা আপনার ট্যাগ নিয়ে আলোচনা করছিলাম। কালকে আমরা অনেকগুলো ট্যাগ দেখছি, নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু ট্যাগ নিয়ে এবং অ্যাট্রিবিউট নিয়ে কথা বলবো, তাইলে আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। এবং আপনারা যেটা করবেন, আজকের ক্লাসটা এই অ্যাট্রিবিউট এবং ইমেজের যে সোর্সটা, এটা বোঝা থেকে একটু সময় নিচ্ছি আমি বারবার রিভিশন দেওয়ার কারণে। তো
আপনারা যেটা করবেন, যদি কোনো সমস্যা হয়, বিশেষ করে ইমেজের সোর্সের বিষয়টা যদি সমস্যা হয়, তাহলে গ্রুপে বলবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমি আপনাদেরকে এটা আবার প্রয়োজনে আরেকটা ক্লাস নেব, কোনো সমস্যা নেই। প্রথম দিকের ক্লাসগুলো আপনাকে একটু ভালো করে করতে হবে। আর যারা অলরেডি গত 2টা ক্লাস করছেন, আশা করি আপনারা বুঝে গেছেন যে একটা ওয়েব পেজ কিভাবে রেডি করতে হয়, একটা ওয়েব পেজে কিভাবে লেখালেখি শুরু করাতে হয়। আজকে এগুলো দেখার কারণে আরো কিছু বুঝছেন। হ্যাঁ, একটু প্র্যাকটিস করবেন, আরো সহজ, আস্তে আস্তে সহজ লাগবে। এবং বারবার বলতেছি, এই কোডগুলো মুখস্থ করবেন না, টেনশন করবেন না। এগুলো যখন যেটা আসে আমরা তখন সেটা ব্যবহার করব। এভাবে করতে করতে, প্র্যাকটিস করতে করতে আমাদের মাথায় এগুলো থাকবে। ঠিক আছে, সমস্যা নেই। তারপরে আরেকটা কথা হচ্ছে যে আপনারা আমাদের যে প্ল্যাটফর্মগুলো আছে, ফেসবুক এবং ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ঠিক আছে, ইউটিউব, সবগুলোতে একটু যুক্ত থাকবেন, লাইক এবং আপনার দিয়ে সাবস্ক্রাইব করে। কারণ হচ্ছে যে কোন সময় আপনি হারাই যাইতে পারেন, যে কোনো সময় হয়তো দুর্ঘটনা ঘটলে, হোয়াটসঅ্যাপ সমস্যা হয়ে গেল, তখন কিন্তু আপনাকে আমরা পাবো না, আপনি আমাদেরকে পাবেন না। হ্যাঁ, তো সেজন্য যেটা করবেন, বিভিন্ন গ্রুপে থাকবেন, মানে অর্থাৎ আমাদের যে প্ল্যাটফর্মগুলো আছে, ফেসবুক, ইউটিউব এবং হোয়াটসঅ্যাপ, সবগুলোতে থাকলে আপনি যে কোনোভাবে খুঁজে পাবেন আমাদেরকে। ঠিক আছে, আর আমরা ইনশাল্লাহ এভাবে কন্টিনিউ করতে থাকবো। এবং আমাদের আগামী 4th ক্লাসটা আগামীকাল হবে ইনশাল্লাহ, তাও 10টায়। সবাই উপস্থিত থাকার চেষ্টা করবেন। যারা উপস্থিত নাই তাদের জন্য লিঙ্কটা আবার আমি পোস্ট করে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনারা দেখে নেবেন। আজকে এবং কালকে ক্লাস হওয়ার পরে আমরা সপ্তাহের মাঝখানে আবার একটা মিটিং দিব। তো কার কি সমস্যা বা আমরা একটু আলোচনা করব। এরপরে আগামী সপ্তাহে আবার ক্লাস হবে। আস্তে আস্তে কিন্তু আমরা আগে যাচ্ছি। 2-4-10টা যখন ক্লাস হয়ে যাবে, তখন আপনি কিন্তু অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু। তখন অনেক মজা লাগবে যে আপনি আসলে ইন্টারনেটের পেজ যেগুলো এতদিন দেখতেন, সেগুলো আজকে আপনি তৈরি করতে পারতেছেন। হ্যাঁ, এগুলো আসলে কঠিনের কিছু না। জাস্ট লেগে থাকবেন, যুক্ত থাকবেন, প্র্যাকটিস করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।